দেখুন, সোনারপুরে অভিষেককে ঘিরে বিক্ষোভের যে ঘটনাকে হাতিয়ার করে রাস্তায় নামার কথা ভেবেছিল তৃণমূল কংগ্রেস, সেটাই কি এখন দলের কাছে বুমেরাং হয়ে যাচ্ছে? যে 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের অনেকের তৃণমূল যোগ সামনে এসেছে। আবার এত বড় একটা ঘটনায় দলের পদাধিকারীদের অনেকের মৌনতায় প্রশ্ন তুলেছেন খোদ কুণাল ঘোষ। আর এখানেই শেষ নয়, এরকম একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে হাজিরই হলেন না সিংহভাগ বিধায়ক, ফলে ভেস্তে গেল বৈঠক। এদিকে হুমকি, দুর্নীতি থেকে অশান্তির অভিযোগ, গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন 3 বিধায়ক। আবার মেসি কাণ্ডে আরও বিপাকে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। আমরা সরগরম প্লাসে আলোচনায় আসবো এবং তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই যে প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাল যে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়, সেই ঘটনায় ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে 2 জনই তৃণমূলের নেতাকর্মী বলেই খবর পাওয়া যাচ্ছে। দেখুন, কি করেন কি? 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। তৃণমূলের কি হয়ে কি করতে? তৃণমূলে এমনি বুথে বসতো। প্রবল রোষের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় শনিবার রাতে শতপ্রণোদিত মামলা রুজু করে 5 জনকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। তারা হলেন আকাশ গায়েন, নির্মাল্য ওরফে জয় সেনগুপ্ত, তপন মাইতি, কাজল দাস ও দেবাশিস দত্ত। চাঞ্চল্যকরভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে মারধর, ধাক্কা দেওয়া সহ নানা অভিযোগে ধৃত 5 জনের মধ্যে 2 জন চিহ্নিতভাবে তৃণমূলের সক্রিয় কর্মী। ধৃতদের মধ্যে অন্যতম নির্মাল্য ওরফে জয় সেনগুপ্ত, এলাকায় তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডে এই হলো তাঁর বাড়ি। এই বাড়িতেই রয়েছে তৃণমূলের জয়হিন্দ বাহিনীর ওয়ার্ডের মূল কার্যালয়। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূলের পতাকা। আর সেই তৃণমূল নেতাকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। জয় সেনগুপ্ত স্ত্রী যে বিষয়টা জানাচ্ছেন যে জয় সেনগুপ্ত যে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসই করেন, এলাকায় স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। উনি তৃণমূলের একজন ভালো কর্মী হিসাবেই পাড়ায় পরিচিত। 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। উনি এখনো তৃণমূলই করেন। কখনো একজন তৃণমূলের কর্মী হয়ে উনি কখনো অভিষেক ব্যানার্জিকে মার খাওয়ানোর কি চেষ্টা করতে পারে? কালকে যখন বিকেলবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন, উনি কোথায় ছিলেন? উনি বার হওয়ারও একবার চেষ্টা করেছিলেন, কিন্তু যা পরিস্থিতি ছিল ওনাকে পাড়ার লোকজনেরাই ধরে আবার বললো যে যেহেতু ওকে সবাই চেনে জানে, বললো যে তুই ওর মধ্যে যাস না। ইনি আকাশ গায়েন। শনিবার এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত দিতে দেখা গেছিল এই যুবককে। পাশাপাশি ক্যামেরার সামনে উগরে দিয়েছিলেন ক্ষোভ। হ্যাঁ, উনি যা করেছে ওনার এটাই প্রাপ্য। যা যেটা কোনো পার্টির থেকে না, এটা জনতা করেছে, এটা জনগণ করেছে। এরপর শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাঁর বাড়িতে গিয়ে দেখা গেল বাড়ির সামনে পড়ে রয়েছে তৃণমূলের পতাকা, তৃণমূলের কর্মসূচির ব্যানার। তৃণমূলের কি হয়ে কি করতে? তৃণমূলে এমনি বুথে বসতো আমাদের এখানটার সামনে, ওই বলতো বস এইরকম কাউন্সিলর, মানে ওই তো ওই লাভলির সঙ্গে ওই খেলতে ফুটবল খেলাই ফটো ছিল। হ্যাঁ, ফুটবল খেলতো। যদিও এই ছবি পোস্ট করে তৃণমূলের দাবি আকাশ গায়েন বিজেপির সমর্থক। পশ্চিমবঙ্গ সরকার আছে, সরকারের মতো চলবে। সেখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে। অন্যদিকে তৃণমূলের তরফে এই ছবি পোস্ট করা হয়েছে, যেখানে এক ব্যক্তিকে চিহ্নিত করে লেখা হয়েছে, শনিবারের ঘটনায় বিজেপির মণ্ডল সভাপতি অভিজিৎ বিশ্বাসকে উত্তেজিত জনতাকে নির্দেশ ও উস্কানি দিতে দেখা যাচ্ছে। আরেকটি ছবি পোস্ট করে এক মহিলাকে মার্ক করে লেখা হয়েছে বিজেপি স্পন্সর্ড অ্যাটাক। আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি, এটা কি হচ্ছে, এটা কি সোনারপুরে ঘটছে, এটা কি করে ঘটতে পারে? আমি বলছি যেভাবে অভিষেককে বাঁচান, ওকে অক্ষত ফেরত আনুন। তো তারপরে আমি আবার ফোনটা ছেড়ে আবার এসপিকে ফোন করেছি। এসপি বলেছি শিগগিরই র্যাফ ট্যাফ কি লাগে আপনি ভরিয়ে দিন, ওখানে মানুষকে থামান, শান্ত করুন, সব যেন বন্ধ হয়। বিজেপি এসব কোনো কাজ সমর্থন করে না। ধৃতদের বিরুদ্ধে মারধর, বেআইনি জমায়েত, অপরাধমূলক ভীতি প্রদর্শন সহ একাধিক ধারায় মামলা হয়। এদিন ধৃতদের তোলা হয় বারুইপুর মহকুমা আদালতে। তৃণমূলের লোক হয়ে মারতে গেলে কেন? তৃণমূলের লোক হয়ে মারতে গেলে কেন? তুমি তৃণমূল করতে? পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, গতকাল যখন এই ঘটনা ঘটছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জনবিক্ষোভ আছড়ে পড়ছে, একেবারে সেই যে বিক্ষোভ,
সাধারণ মানুষের যে অপ্রাপ্তি, তাদের যে বঞ্চনার অভিযোগ, সেটাকে অ্যাড্রেস না করে পুরোপুরি একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করা হয়েছিল যে এটা বিজেপির অর্গানাইজ করা। কিন্তু 24 ঘন্টার মধ্যে পুলিশের গ্রেফতারি এবং তদন্তে গোটা বিষয়টা উল্টো হয়ে যাচ্ছে। যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের অনেকের সরাসরি তৃণমূল যোগ সামনে আসছে। তার মানে এইখানে প্রশ্ন উঠবে সায়ন্তনদা, তার মানে বাস্তব বিষয়টা থেকে কি নজর ঘোরানো সচেতন প্রয়াস গতকাল প্রথম দিক থেকে করে গিয়েছে তৃণমূল? দেখুন, একটা তো সন্দেহ সবার আছে, সেটা হচ্ছে সোমবার অভিষেক ব্যানার্জিকে সিআইডি তলব করেছে এই সই জাল যে অভিযোগটা এফআইআরটা হয়েছে। ভাবতে পারেন তৃণমূল কংগ্রেস কোথায় পৌঁছেছে, এখন বিধায়কদের সইও জাল করছে, সেটা চুরি করছে, সেটা নিয়ে সোমবার দিন সিআইডি তলব করেছে। তার হাত থেকে বাঁচার জন্য এটা একটা নাটক হতে পারে, আমরা বলতে পারবো না, অনেকে বলছেন। দ্বিতীয় যেটা চিন্তার কথা সেটা হচ্ছে একটা জনরোষ তো আছে তৃণমূলের বিরুদ্ধে, ব্যাপক জনরোষ আছে। এই জনরোষটার স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশও আমরা দেখেছি। আর এর সঙ্গে যেটা যুক্ত হয়েছে, এলাকায় কিছু সমাজ বিরোধী যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন বা এখনও হয়তো আছেন, তারা তার একটা রাজনৈতিক মাইলেজ বলুন, ব্যক্তিগত স্বার্থ বলুন, তাতে ঢুকে পড়েছেন এই গণ্ডগোলটাতে। এবার পুলিশি তদন্ত এগুলো সব বেরোচ্ছে এক এক করে, কোনটা ঠিক, পুরোটা নাটক, পুরো জনরোষ, না সঙ্গে তৃণমূলের কিছু সমাজ বিরোধী তারাও এর সঙ্গে যুক্ত ছিল, এটাও দেখা। এটা পুলিশ যত তদন্তটা এগিয়ে নিয়ে যাবে তত বোঝা যাবে। কিন্তু যেটা সবথেকে আমি এখানে পয়েন্ট আউট করতে চাই, কাল থেকে টেলিভিশনে এই জিনিসটা খুব চলছে, অভিষেক ব্যানার্জি আক্রান্ত, দুদিন আগে যার এত ক্ষমতা ছিল এখন তিনি এরকম হয়ে গেছেন অবস্থায়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডাকে আজ থেকে 5 বছর আগে ওখানে পাথর ছোড়া হয়েছিল, গাড়ির কাজ ভেঙে দেওয়া হয়েছিল। আমাদের বর্তমান রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যকে শুধু মারধর নয়, হাতের ঘড়ি পর্যন্ত ছিনতাই করে নিয়ে গেছিল। তৎকালীন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর ওপর তো কতশোবার হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, কোনো এখন বোধহয় এর কোনো ডেটাও পাওয়া যাবে না, এত সংখ্যা হয়ে গেছে। রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ বা রাহুল সিনহা, তাদের উপরে ক্রমাগত আক্রমণ হয়েছে, এমনকি আমার উপরে অনেকবার আক্রমণ হয়েছে। পুলিশকে কোথাও সক্রিয় ভূমিকা দেখেছেন? পুলিশ পরের দিন গ্রেপ্তার করতে বেরিয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশ তদন্ত করেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর একটা হামলা হয়েছে, আজ থেকে পুলিশ বা গতকাল রাত থেকেই পুলিশ অতি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে। কারণ আমাদের বিজেপি শাসিত রাজ্যে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা বরদাস্ত নয়। তিনি যে দলই করুন, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে রেয়াত করা যাবে না। এটা পরিষ্কার ইনস্ট্রাকশন আছে পুলিশের কাছে, পুলিশ সেই কাজ করবে। কারণ আমরা সংস্কৃতির পরিবর্তন চাই, এই কালচার পশ্চিমবঙ্গে মানা যায় না। সিপিএমের আমলে তৎকালীন বিরোধী নেত্রীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন সময় বিজেপির নেতা অন্য দলের নেতারা আক্রান্ত হয়েছেন, তখন বিজেপি নেতা শ্রী তপন শিকদার বারবার আক্রান্ত হতেন, পুলিশ ব্যবস্থা নিত না। আর তৃণমূলের সময় তো পুলিশ কিছু করতোই না, সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি আক্রান্ত হতেন, কোনো ব্যবস্থা নেই পুলিশের। কিন্তু এই যে ফান্ডামেন্টাল ডিফারেন্স শাসন ব্যবস্থায়, এইটা কিন্তু সকলকে আমি বলতে চাই, এটা একটা প্রমাণ যে বিজেপি সরকার কাজ করতে চায় এবং পশ্চিমবঙ্গে আইনের শাসন আমরা চালু করতে চাই, শাসকের আইন নয়, আইনের শাসন চালু করতে চাই। এখানে ভয় চলবে না, এখানে ভরসা চলবে। তার জন্য ভরসা আসার জন্যই এত সক্রিয়ভাবে পুলিশে ভূমিকা গ্রহণ করেছে। কিন্তু আমি প্রথম যে কথা বললাম, এখনও আমার সন্দেহ আছে কেন এই ঘটনা ঘটলো। দ্বিতীয় হচ্ছে, হতেই পারে জনরোষ, কারণ তৃণমূল এত চুরি ছেঁচড়ামি অত্যাচার করেছে, ব্যাপক জনরোষ মানুষের মধ্যে আছে। এতদিন সুযোগ পায়নি, এখন তারা হাতের সুখ করে নিচ্ছে। কিন্তু সেই সঙ্গে অবশ্যই কিছু সমাজ বিরোধী যারা মূলত তৃণমূলের সঙ্গে এতদিন যুক্ত ছিল, হতে পারে তারা তৎকাল বিজেপি হতে পারে বা হওয়ার চেষ্টা করতে পারে, তারাও এর সঙ্গে যুক্ত থাকতে পারে বলে আমার বিশ্বাস। একটু অপেক্ষা করুন। আইনের শাসনের কথা বলছিলেন, একেবারে সেই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্য তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে সরকার সরকারের মতো চলবে, প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে, এবং সেখানে যদি বিজেপিও যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু অর্ণবদা, এই যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 2 জনের মধ্যে একজন হচ্ছেন জয় সেনগুপ্ত, যার স্ত্রী স্পষ্ট বলেছেন, আপনিও হয়তো শুনেছেন, আমরা প্রতিবেদনে তুলে ধরলাম যে 1998 সাল থেকে জয় সেনগুপ্ত তিনি তৃণমূল করেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। না, শুধু আপনি জয় সেনগুপ্ত নয়, এই যে 5 জন এখনও পর্যন্ত তদন্ত এগোবে, যত তদন্ত এগোবে তত আরও ভালো করে পরিষ্কার করে বোঝা যাবে। কিন্তু দেখুন, কালকে যে ঘটনাটা ঘটেছে, আমি মনে করি এই ঘটনাটা কিন্তু ঘটারই ছিল। এই জন্য ঘটার ছিল যে 19টা গাড়ির কনভয় এবং হচ্ছে হেলিকপ্টার থেকে উপর থেকে নেমে র্যাম্পে হাঁটছে হচ্ছেন আমাদের ওইয়েরা, মানে যারা হচ্ছেন প্রার্থী, তারা। এই জিনিসটা কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে কখনো দেখা গেছে? কখনো দেখা যায়নি।
তো এইটা কেন হলো, যেটা স্বতঃস্ফূর্ত গণ অংশগ্রহণমূলক একটা অর্গানিক চেহারার যে দলটি এসেছিল 11 সালে ক্ষমতায়, সেই দলটাকে আস্তে আস্তে কর্পোরেটাইজ করার চেষ্টা করা হয়েছে এবং কর্পোরেট একটা চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং তার ফলে যেটা হয়েছে, কর্পোরেট কিন্তু সেই কর্পোরেটের নিয়ম মানেনি। জনগণের তো মানে স্বতঃস্ফূর্তভাবে এক ধরনের অংশগ্রহণ থাকে, সেই অংশগ্রহণের জায়গাটাকে আপনি যদি ক্রমাগত সেই জিনিসগুলোকে সরিয়ে দেন, ক্রমাগত মানুষের ঠিক লোকগুলোকে যদি না আনেন এবং পুরো জিনিসটাকে আপনি কর্পোরেট চেহারায় ধাঁচে আনবার চেষ্টা করেন, তাহলে কি হবে, একটা বড় সংখ্যক মানুষ আস্তে আস্তে সরে যাবে পাশ থেকে। সরে গিয়ে সেই সমস্ত আবর্জনা বা সেই সমস্ত আগাছা, সেই আগাছাগুলো সামনে চলে আসবে এবং দল যদি সেখানে রেকটিফাই না করে এবং প্রতি মুহূর্তে যদি সেখানে সঠিক লোকগুলোকে বাছাই করতে না পারে, তাহলে এই ধরনের ঘটনা তো ঘটবে। এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনি কালকে দেখুন, মানে অভিষেক বাবু কালকে তো বাইকে করে গিয়েছেন, মোটর বাইকে করে অনেকটা রাস্তা গিয়েছেন। আমরা এই জিনিসটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখেছিলাম এবং সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে গ্রামে গঞ্জে পৌঁছে যেতেন। আজকে ওনাকে দেখতে পাচ্ছি, আমরা কি গত 5 বছর ওনাকে দেখতে পেয়েছি? 5 বছর দেখতে পাইনি। এটা যদি পারতাম তাহলে কিন্তু সত্যি সত্যি জননেতা হয়ে ওঠার মতন একটা জায়গায় উনি যেতে পারতেন। তো সেই জিনিসটা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা করে, যে সায়ন্তন দাও বললেন মাথায় লাঠির বাড়ি মারা হয়েছিল 16ই আগস্ট 1990, তখন আমাদের বয়স কম। তো সেই সময় থেকে আরম্ভ করে যতবার আক্রান্ত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী হয়ে উঠেছেন মানুষের মধ্যে গিয়ে। শুধুমাত্র আপনি কর্পোরেট ধাঁচা উপর থেকে চাপিয়ে দেবেন আর শুধুমাত্র একটা নির্দিষ্ট সংস্থা থেকে আপনি বলে দেবেন, ইনস্ট্রাকশন দিয়ে দেবেন। স্ক্রিপ্ট নাকি দেওয়া হতো, যে স্ক্রিপ্ট দিয়ে সে একজন নেতা তিনি সেই স্ক্রিপ্টেডভাবে কথা বলবেন। তো এটা তো হতে পারে না। পশ্চিমবাংলার যে রাজনীতি, সেই রাজনীতির কাঠামো বা তার চেহারা, তার যে ধারাবাহিকতা 80 বছরে এরকম নয়। সেইটাকে যদি আপনি ব্যত্যয় ঘটাতে চান, সেখানে যদি আপনি একটা মানে ব্যতিক্রম ঘটাতে চান, তাহলে এই ধরনের বিশৃঙ্খলা বারবার না, কিন্তু আমি বলছি এটা যদি হয়, উল্টো দিক থেকে এই প্রশ্ন থাকবে, যদি এটা হওয়ারই ছিল বলে অর্ণবদার মনে হয়, তাহলে বিজেপিকে একেবারে কাঠগড়ায় তোলাটা কেন? সেটা কি তাহলে পুরোপুরি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে? আমার এই প্রশ্নটা এই আলোচনার মধ্যে আমি আরেকবার, হ্যাঁ সুব্রজিৎ, সেটা হচ্ছে যে ছেলেকে যে ফুটবল খেলে, যার কথা আপনারা দেখালেন, তারও আবার একই সঙ্গে বিজেপি কানেকশনও দেখানো হয়েছে। সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেস। আমার এইখানে প্রশ্ন থাকবে, আমি এই অংশটা ধরে আমি বিশ্বনাথদার কাছে যাব। আমি বলছি, এই ঘটনার পেছনে যদি বিজেপি তৃণমূলের অভিযোগের মতো যদি হয়েও থাকে, আপনি বলুন বিশ্বনাথদা, এই যে 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে, সেটা পুলিশের নিজের করা মামলার ভিত্তিতে, মানে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে, তার ভিত্তিতে এই গ্রেফতারি হয়েছে। তৃণমূল সোশ্যাল মিডিয়ায় একেবারে ঝড় তুলে দিচ্ছে এই ঘটনায় তৃণমূল বা বিজেপি কিভাবে অভিযুক্ত সেটা প্রমাণের জন্য। গত 24 ঘন্টায় একটা অভিযোগ এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস কেন থানায় করলো না? প্রথমত বলবো যে পুলিশ আধিকারিকরা যে উদ্যোগ নিয়েছে সেটা খুব তারিফযোগ্য। কারণ আমরা বছরকে বছর এটা দেখে অভ্যস্ত ছিলাম যে বিরোধী দলের নেতাদেরকে মারধর করা হয়, আটকে দেওয়া হয়, কিন্তু কোনো ব্যবস্থা পুলিশ নেয় না। বরঞ্চ তৃণমূল কংগ্রেস থেকে বলা হতো জনরোষ। দিনের পর দিন কিভাবে অত্যাচারিত হয়েছে, নাড্ডা থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার কিভাবে আক্রান্ত হয়েছিল আমার মনে আছে। দক্ষিণ 24 পরগনায় শুভেন্দু অধিকারী একাধিকবার বহু লোক আক্রান্ত হতো, এমনকি কংগ্রেস দলের নেতারাও আক্রান্ত হয়েছে, সৌম্য কথা মনে আমার আছে। ফলে সেই সময় কিন্তু বলা হতো জনরোষ, এই বলে চালিয়ে দেওয়া হতো। অন্তত নতুন সরকার অন্তত আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য যারা যুক্ত ছিল তাদেরকে ধরে। আমি শুধু আপনার সঙ্গে একটু সংযোজন করতে চাইবো বিশ্বনাথ দা, সেটা হচ্ছে যখন প্রথম দফার নির্বাচন হচ্ছে উত্তরবঙ্গের সেই বিজেপি প্রার্থীর, মনে আছে আপনার, যে মাঠ ধরে দৌড়চ্ছেন, মানে কিভাবে তার উপরেও পর্যন্ত হামলার চেষ্টা হয়েছিল, হামলার ঘটনা ঘটেছিল। আমি সেই কারণে বলছি যে অন্ততপক্ষে রাজধর্ম পালনের বার্তাটা দিতে পারছে, আমরা কিন্তু এটা পরিষ্কার দেখতে পাচ্ছি। দ্বিতীয় যেটা, যারা ক্ষমতাধর এখন, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি, তিনি পরিষ্কার এই ঘটনার নিন্দা করেছেন। সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী, বিজেপির অন্যতম মুখ, তিনি নিন্দা করেছেন। ফলে আমি কিন্তু বলতে পারি যে শাসক দল কিন্তু বিগত শাসক দল তৃণমূল কংগ্রেসের মতন বেপরোয়া নয়, যে জনরোষ বলেই ছেড়ে দিলাম, এই কথা কিন্তু তারা কখনোই বলছেন না। বরঞ্চ তারা পরিষ্কার করে বলছেন যদি বিজেপি কোনো কর্মীও যুক্ত থাকে তাকেও রেয়াত করা হবে না, প্রশাসন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় যেটা, সেটা হলো দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কিন্তু আমি বলছি যে যেদিন দলটাকে অমানুষ তৈরি করেছিল, এই অমানুষগুলো যে তাদের বিরুদ্ধে যেতে পারে এক সময়, তারা ভেবেছিল আমরা এদেরকে হুলিগান তৈরি করলাম, এই হুলিগানদেরকে ব্যবহার করব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, অর্থাৎ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে। কিন্তু সেটাতে বুমেরাং হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কাজে লাগতে পারে বা ব্যবহৃত হতে পারে, ওরা কোনোদিন বুঝতে পারেনি। তাই গতকাল যাদেরকে যে লুম্পেন ক্লাসটা তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই লুম্পেন ক্লাসটাই কার্যত এই ধরনের
উদ্যোগ নিয়েছিল, যাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাসাল্ট করে এটা প্রমাণ করতে যে তারা কত বিজেপি করে। এটা তো তুমি জানো যে 4 তারিখে কাউন্টিং এর পরেই হঠাৎ করে কিছু বিজেপি হয়ে গেছিল, যদিও শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দুরা সেটা আটকানোর চেষ্টা করছেন, কিন্তু ওই হঠাৎ করে বিজেপি হয়ে যাওয়ার একটা উদ্যোগ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে উদ্যোগটার মধ্যে একটু কারা আছে? তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত এমন নাম পাওয়া যাচ্ছে। তার মানে যে লোকগুলো দিনের পর দিন পশ্চিমবাংলায় হুলিগান পলিটিক্স করেছে, তারা এখন শাসক দলের সঙ্গে সংযুক্ত, মানে শো করতে চাইছে যে দেখো আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ফলে রাজ্য রাজনীতির সংস্কৃতিগত পরিবর্তনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুক্র আমি বলছি। দ্বিতীয় বিষয় যে এটা ভারতবর্ষের সর্বত্র ক্ষমতা পরিবর্তন হয়, কিন্তু তৃণমূল কংগ্রেস যে অন্যায় করেছে, যেভাবে অত্যাচার করেছে, যে তার ফলে সাধারণ মানুষের মধ্যে বহিঃপ্রকাশ করছে, তারা ক্ষোভ দেখাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে, ঘৃণা পোষণ করছে। কেন মানুষ আজকে উল্লসিত? কেন সারা পশ্চিমবাংলা জুড়ে মানুষ মনে করছে যে ন্যায় বিচার হচ্ছে? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালকে ঘটনাটা, মানুষের দুঃখ নেই, মানুষ কেন আনন্দ বোধ করছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ যখন আসছে তখন আনন্দ বোধ করছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন লোক চোর চোর বলছে তখন মানুষ সহর্ষ আনন্দ প্রকাশ করছে? তৃণমূলকে বুঝতে হবে যে গত 15 বছর ধরে যে শাসন ব্যবস্থা তারা কায়েম করেছিল, দুর্বৃত্তের শাসন ব্যবস্থা, যেটা দিনের পর দিন তোমার স্টুডিওতে আমরা যারা বলেছি, আমাদেরকে বলা হয়েছে মিথ্যে কথা বলবেন না, সাজানো কথা বলবেন না, আপনি বিজেপির লোক, এইভাবে আমরা দিনের পর দিন নিন্দিত হয়েছে, তিরস্কৃত হয়েছি। আজকে সাধারণ মানুষ কিন্তু হিসাব বুঝে নিতে চাইছে। আজকে সাধারণ মানুষ কিন্তু একেবারে একজন কাউন্সিলর থেকে শুরু করে একজন পঞ্চায়েত সদস্য, তারা যেভাবে টাকা খেয়েছে, দুর্নীতি করেছে, সাধারণ মানুষকে বাড়ি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, 100 দিনের কাজের থেকে টাকা নিয়েছে, বিভিন্ন কাজ করতে গিয়ে টাকা নিয়েছে, আজকে তারা বলছে যে আমাদের টাকা ফেরত দাও, আমরা ন্যায় বিচার চাই। এই উত্তর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাগাতার দিয়ে যেতে হবে এবং আমরা আশা করব যে বিশ্বনাথ, আপনি যেটা বলছেন উত্তর দেওয়ার কথা, জবাব দেওয়ার কথা, গতকাল সোনারপুরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, মহিলারাও তারা জবাব চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর গতকাল সোনারপুর থেকে কলকাতায় ফেরার পর তাকে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলেছে। আর রবিবার বেলভিউ ক্লিনিকের ভিতরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। চোর চোর স্লোগান, ছোড়া হয় ডিম, উড়ে আসে জুতো, হেলমেট পরেও রক্ষা পাননি। শনিবার এভাবেই সোনারপুরে মারমুখী জনতার মাঝে পড়ে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষমেশ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাকে উদ্ধার করলে কোনো রকমে এলাকা ছাড়েন তিনি। কলকাতায় ফেরার পর হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু প্রথমে অ্যাপোলো ও পরে বেলভিউ, দুই বেসরকারি হাসপাতালেই ভর্তি হতে পারেননি তিনি। এটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে তার শারীরিক পরীক্ষার পর কোনো কিছু উদ্বেগজনক পাওয়া যায়নি। তার যে চোট লাগার কথা, যা চোটের কথা বলা হয়েছিল বা ডিম ছোড়া হয়েছিল, টানা হেঁচড়া করা হয়েছিল, সব কিছুর বিষয় রয়েছে। সব বিষয়গুলো চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন এবং পরীক্ষা করে তারা মনে করেন যে এই মুহূর্তে তাকে ভর্তি করার মতো সেরকম উদ্বেগজনক কোনো পরিস্থিতি নেই। প্রাথমিক পর্যবেক্ষণে বেলভিউ ক্লিনিকের তরফে জানানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোনো গুরুতর আঘাতের চিহ্ন নেই। বুকের ওপর কিছু আঁচড়ের দাগ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, সম্পূর্ণ সচেতন রয়েছেন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। When I was sitting with Mr. Tandon, who is the administrator of this hospital, he was sitting near me and he was requesting me that he is getting threat call from the police in different corners, and that time he was talking to DC South and also the BJP leaders are threatening to him. এরপর রবিবার সোশ্যাল মিডিয়ায় বেলভিউ ক্লিনিকের ভিতরের একটি ভিডিও পোস্ট করেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। Sorry, Mr. Tandon, we have done the wrong thing. Please remember what else we have done for you. God will not excuse you. How about your head to administration, police? You fought police. You mistreated, you didn't, you never treated the patient. You should be exempt for it. Everybody will remember this arrogance. Don't
hospital. There to see on yourself. You are running the hospital, taking the doctor. Because BJP is in power. Tomorrow if the central government is not done, then we will take care. For your health, you should be safe and sound. এই ভিডিওটি পোস্ট করে এক্স স্যান্ডেলে দেবজিৎ লেখেন, ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায়। বেলভিউ হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডনকে হুমকি দেওয়ার অভিযোগ এবং মেডিকেল রিপোর্টে কোনো উল্লেখযোগ্য আঘাতের চিহ্ন না থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকে শুনুক, লোকে জানুক, লোকে দেখুক যে কি হয়েছে আসলে। এই যে দুর্ঘটনা ঘটার পরে এখনো পর্যন্ত তো ওনারা ভুলেই গেছেন যে উনি এখন বিদায়ী মুখ্যমন্ত্রীও নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওনার দলের সাংসদ, তিনি যে ভাষায় মানুষকে উত্তেজিত করেছেন তার প্রতিফল কীরকম হয় সবাই দেখুন, কারা কীরকমভাবে কথাবার্তা বলেছিলেন, আর এখন সত্যি সত্যি জনরোষ এলে কীরকম হয় সেটাও তো মানুষের কাছে যাওয়া দরকার। শনিবার রাতে বেলভিউ থেকে বেরিয়ে অভিষেককে ভর্তি না নেওয়ার জন্য প্রশাসনকে দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন রোগের ভিত্তিতে ভর্তি করা হবে, ইনজুরি কোথায়, উনি পড়েননি, কোথাও পড়তে দেখা যায়নি, বরঞ্চ এখন একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাতে দেখা যাচ্ছে উনি নিজের জামা ছিঁড়ছেন। যে বেটা মরেই আছে তাকে মেরে লাভ কি? শনিবার রাত পর্যন্ত অভিষেকের হাসপাতাল পর্ব নিয়ে এই টানাপোড়েন ঘিরে কটাক্ষ করেছে কংগ্রেস। ডিম মেরেছে, হয়তো ভর্তি করার দরকার পড়েনি। মমতা ব্যানার্জি তো করবেই, তার নিজের খোকাবাবুর উপর হামলা হয়েছে, সে তো এটাকে নিয়ে বাজার গরম করবেই। রবিবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে হেঁটে হেঁটে অভিষেকের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দীপক ঘোষ, রাজীব চৌধুরী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথবাবু, আপনি প্রতিবেদনেও দেখলেন, একদম তুলে ধরলাম, বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তিনি একদম স্পষ্ট অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একদম ভিডিও তিনি প্রকাশ করেছেন। কিন্তু প্রশ্ন হলো এই জায়গায় কোন রোগী হাসপাতালে ভর্তি হবে, তার চোট কতটা গুরুতর বা গুরুতর নয় সেটার সিদ্ধান্ত নেওয়ার জায়গা তো একদম চিকিৎসকের, তারাই তো পরীক্ষা নিরীক্ষা করেন। না, উনি তো আঘাতপ্রাপ্ত হওয়ার পরও সাংবাদিক সম্মেলন করেছেন, মানে সাংবাদিকরা এসছে, তিনি তাদের স্টেটমেন্ট দিয়েছেন, কোনো জায়গায় তার কথার জড়তা নেই, তিনি যে নিজে যে বলবেন যে তিনি কতখানি আঘাতপ্রাপ্ত হয়েছেন এরকম কোনো বক্তব্য তিনি বলেননি। তারপরে যখন গাড়িতে উঠছেন তখন হসপিটালে, তখন হঠাৎ উনি বোধ করলেন যে গাড়ির মধ্যে থেকে যখন নামছেন তখন উনি বোধ করলেন যে ওনার আঘাত লেগেছে। এখন এই গাড়ির মধ্যে কি হয়েছে আমরা জানি না, কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে যে ঘটনার থেকে ফিরে এসছে সেখানে দেখুন একজন ওই বয়সী যুবকের যদি ডিম গায়ে যদি এসে পড়ে এবং কোনো মানে পাশ থেকে যদি গায়ে আমি ধরেও নিই ধাক্কাধাক্কি হাত পড়ে থাকে, তার ফলে যে একটা বিরাট আঘাত হয়ে যাবে, হসপিটালে আইটিইউতে বা আইসিইউতে ভর্তি করতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। আসলে সিআইডি দেখেছে তাকে, মানে এখন জানা যাচ্ছে কেসটা আরও মারাত্মক। তিনি প্রস্তাবক ছিলেন, যে এই নাকি তিনি সমর্থক ছিলেন, যে ওই যে বিধায়ক যারা করছেন, বিধায়কদের যে সই তাতে উনি পাশ থেকে ছিলেন, সেখানে তিনি ছিলেন, তিনি প্রস্তাবক ছিলেন বা সমর্থক ছিলেন কোনো একটা বিষয়ে, তার সই আছে সেই বিধায়কদের যে লিস্ট, যেটা যার মধ্যে 3 জনের সই জাল ধরা পড়েছে। যাদের সই ধরা পড়েছে তারাই বলছেন যে আমরা এটা সই করিনি। তাহলে সই জালের তো মারাত্মক অভিযোগ, তো সিআইডিকে তাকে ডাকতে হবে, ডাকলে তাকে যেতে হবে, যাওয়ার যাতে যেতে না হয় তার জন্যে তাকে নানা রকম ব্যবস্থা দেবে। এইটা তো ওনার চিরকালের ব্যাপার। আপনি দেখুন, প্রথম আমি বলি যে কর্পোরেট কালচারে চালিয়েছেন, সেটা ওর দল, উনি কি করবেন তার সেটা ওনার ব্যাপার। কিন্তু 21টা গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়াতেন, সুরক্ষার সাংঘাতিক বাড়াবাড়ি, যার যেখান দিয়ে যেতেন সেখানে জ্যাম করে দিয়ে আসতো, পুলিশ সাংঘাতিক অবস্থা করেছে। অথচ পাশে আপনি দেখুন দ্বিতীয় জায়গাটা হচ্ছে একদিকে তার সুরক্ষার বাড়াবাড়ি, অন্যদিকে মানুষের চুরি হয়ে যাচ্ছে, কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি, দর্শন, সব কিছু একসঙ্গে গোটা পশ্চিমবঙ্গকে খেয়ে ফেলছে। অর্থাৎ সমস্ত ধরনের দুর্নীতি, সমস্ত ধরনের অবিচার, অনাচার, অত্যাচার সেটা পশ্চিমবঙ্গে চলছে, একই সঙ্গে উনার সুরক্ষা বাড়িয়ে দিয়ে, তাহলে মানুষের ক্ষোভ আসবে না? ধরে নিলাম যে ওই লোকগুলো যারা ধরা পড়েছে তারা তৃণমূলের যদি পরিকল্পনা করে ওই লাভলি মৈত্র সহকারীরা করেও থাকে, এত চট করে ক্ষোভ না থাকলে হতো না।
তার মানে জনরোষ একটা আছে। এর যে হয়েছে দেখুন, একটা লোকও তৃণমূলের কিছু গুন্ডা, চোর গুন্ডা ছাড়া আর কেউ বলবে না যে এই ঘটনাটা। আমরা কোনোভাবে, আমি বলছি এখানে বারবার করে বলছি যে কোনোভাবে এই ঘটনা কাম্য নয়। আইন কেউ নিজের হাতে তুলে নিতে পারে না, কিন্তু আইন নিজের ব্যবস্থা নেয়নি বলেই তো আজকে এই ঘটনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের মধ্যে থাকার কথা ছিল না? নিশ্চয়ই ছিল। ইডি তাকে জব স্ক্যামে, এই যে 26,000 লোকের চাকরি গেল, তাতে নিয়ে গেল, তখন কালীঘাটের কাকু কি বলেছিলেন? আমার বসকে তো কেউ ছুতে পারবে না। ওই যে সুজয় কৃষ্ণ ভদ্র, মনে পড়ছে? আমার বসকে তো কেউ ছুতে পারবে না, তাই আমাকে ধরবে। আমরা কত সালে 2023 সাল থেকে 3 বছর ধরে দেখছি না, গাইকেও হাত দিল না। কেন হাত দিল না? কারণ ইডি একটা জায়গাতে খুঁজে বের করতে পারলো না যে ওর অ্যাকাউন্ট নম্বরটা কি। ইডি খুঁজে বের করতে পারলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার নামটা। একেবারে আমি বলছি আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না, কিন্তু সেই ছোঁয়ার কতটা চেষ্টা শেষ পর্যন্ত যাবতীয় প্রমাণ থাকা সত্ত্বেও তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা করেছিল, এই প্রশ্ন বারে বারে উঠেছিল। এই প্রশ্নের জন্যই তো যখন যার বিরুদ্ধে 5 বস্তা এভিডেন্স থাকা সত্ত্বেও তাকে ধরলো না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না, মানুষের ক্ষোভ আরো বেড়েছে। সুতরাং যদি সে বাইরে বেরোয়, তাহলে আইন হাতে তোলে মানুষ কখন? যখন আইন কোনো ব্যবস্থা না নেয়। আইনি ব্যবস্থা হলো না, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় এতগুলো লোককে এখন ধরে কি হবে? তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। চোর ধরলে হয় না, চোর ধরো জেল ভরো করলে হবে না। জেলে নিয়ে যেতে গেলে তাকে বিচার বিভাগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। আগে বিজেপি সরকারকে সেই দিকে দৃষ্টি দিতে হবে যে বিচারের বাণী নীরবে নিভৃতে এতদিন কেঁদেছে, সেই কান্না যেন আর না থাকে। একেবারে নিঃসন্দেহে এই দায়িত্বটা নিঃসন্দেহে বিজেপি, এবং এই ভরসা রেখে বিজেপিকে মানুষ ক্ষমতায় নিয়ে এসেছে, এবং সেই ভরসার প্রতি প্রতিদান দেওয়াটাও বিজেপি সরকারের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে গতকাল যে ঘটনাটা ঘটলো সোনারপুরে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যার বাড়িতে যাচ্ছিলেন তিনি হচ্ছেন সঞ্জু কর্মকার। সঞ্জু কর্মকার অভিযোগ যেটা তৃণমূলের, যে পোস্ট পোল ভায়োলেন্সে তার মৃত্যু হয়েছে এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। কিন্তু কে এই সঞ্জু কর্মকার? এই সঞ্জু কর্মকার সম্পর্কে প্রতিবেশীরা কি বলছেন? এবং সবথেকে বড় প্রশ্ন, সত্যিই কি ভোট পরবর্তী হিংসার শিকার সঞ্জু কর্মকার হয়েছেন? কেন এই প্রশ্ন বড় হয়ে সামনে আসছে? দেখুন এই প্রতিবেদন। বললো 4 তারিখে দেখে নেবো আপনাকে, 4 তারিখে 12টার পর আপনার লাশ ফেলে দেবো। মদ গান সব কিছু নেশা ছিল, টোটাল সব নেশা ছিল, অল কমপ্লিট। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে মৃত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়ে শনিবার এভাবেই প্রবল ক্ষোভের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন প্রতিবেশীরা, এমনকি বাদ গেলেন না মৃতের আত্মীয়রাও। সঞ্জুকে প্রত্যেকদিন এভরিডে ওকে রাস্তায় ঘুরতে, মদ খেতে, গাঁজা খেতে। তৃণমূলের অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় মারধরের জেরে মৃত্যু হয়েছে সঞ্জু কর্মকারের। সোনারপুরের কামরাবাদে ইতিমধ্যেই তার ছবি দিয়ে ব্যানার টাঙানো হয়েছে, অর্ধেক নামানো রয়েছে তৃণমূলের পতাকা, আবার কোথাও পড়েছে ফ্যামের পোস্টার। কিন্তু সত্যিই কি ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে সঞ্জু কর্মকারের? সোনারপুরে বিবেকানন্দ নগরের সঞ্জু কর্মকারের বাড়িতে আমরা রয়েছি, যে বাড়ি দেখা যায় তালাবন্ধ অবস্থা রয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন শনিবার বিকালের পর থেকে কিন্তু সঞ্জুর বাড়ির লোকেরা এই বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকছেন। কিন্তু সঞ্জু কর্মকারের মৃত্যু হলো কিভাবে, সেই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। জানা গেল কি ব্রেন স্ট্রোক হয়ে 6 তারিখে একটা চটথাপড় পড়েছিল, তারপর তো ভালো ছিল, বিড়ি সিগারেট গাঁজা আমার সবই খাচ্ছে, তো ও নিজে পড়ে যায়, মাথায় চোট পেয়ে যায়। ভোট পরবর্তী হিংসায় একটা ভুল কথা বলেছে। তাহলে তো ওই দিনকে হসপিটালে যেত, ডাক্তারখানা কোনো জায়গায় কিচ্ছু যায়নি, জাস্ট ওষুধকে পেন কিলার খেয়েছে, খেতে বাড়ি ছিল। হিংসায় কেন মারা যাবে? অসুস্থ ছিল হয়তো। সকাল 8টা নাগাদ উনি সঞ্জু নাকি অসুস্থ হয়ে পড়ে, তারপর 11:30টার সময় দেখলো যে ওনার দেহটেও সব ছেড়ে দিয়েছে, মুখ দিয়ে গেজা উঠছে, তারপর ওকে হসপিটালাইজ করলো না কোথায় নিয়ে গেল। কেউ কেউ বলছে ব্রেন স্ট্রোক হয়েছে। নেশাবান অনেক করতো, মদ, জুয়া, গাঁজা, যত রকম নেশা আছে সব রকম নেশা। অন্যদিকে সঞ্জু কর্মকারকে মারধরের অভিযোগ তুলেছেন তার বোন, কিন্তু সেই ঘটনার পর তাকে চিকিৎসকও দেখানো হয়নি বা পুলিশের কাছেও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। 5 তারিখে সন্ধ্যাবেলা দেখা করতে যায়, 1-1.5 ঘন্টা পরে তারপরে ওকে রক্তাক্ত অবস্থায় দুজন এসে দিয়ে যায়, ঠিক আছে? তারপর থেকে ওর বাড়িতেও নিজের ট্রিটমেন্ট সেভাবে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়নি, নিজে পেন কিলার খেয়েছিল। হঠাৎ করে 22 তারিখ শুক্রবার ভোরবেলা ও বমি করছিল, শিশু মঙ্গলে নিয়ে যাওয়া হলো,
মাথায় তারপর স্ক্যান করা হলো, বললো যে ওকে যে মাথায় মেরেছিল সেটা ইন্টারনাল ব্লিডিং হতে হতে ক্লটিং হয়ে গিয়ে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। এই প্রসঙ্গেই আবার চাঞ্চল্যকর দাবি শোনা গেছে তারই অন্য এক আত্মীয়ের গলায়। কোনো ভোট পরবর্তী হিংসা না, শুনছি 6 তারিখ সকালবেলা সঞ্জু মার খেয়েছে। আদৌ মার খেয়েছে না ওদের দলের লোক সেটাও জানি না, নেশা ভান করতো এক্স্যাক্টলি, মানে যেদিন মারা গেছে তার আগের দিনও উনি নেশা করেছে। ভোট পরবর্তী হিংসা বলছে, তাহলে ভোট পরবর্তী হিংসা হলে ও একবার থানায়, পুলিশ তো সবার জন্য, পুলিশের কাছে কেন দ্বারস্থ হয়নি ওর বাবা মা? মৃতের বোন দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাদা সঞ্জু কর্মকারকে চিনতেন, অথচ তার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ করছেন তার প্রতিবেশীরা। পুলিশ সূত্রে দাবি তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারকে মারধরের পরেও কোনো অভিযোগ জানানো হয়নি, তার মৃত্যুর পরেও কোনো অভিযোগ আসেনি। পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। আমি বলছি দুটো ঘটনা বিষয়ে নিঃসন্দেহে একাধিক সংশয়ের জায়গায় তৈরি হচ্ছে। এক হচ্ছে সলিলদা, সেটা হচ্ছে সঞ্জু কর্মকার, তার উপরে তৃণমূলের বক্তব্য অনুযায়ী পোস্ট পোল ভায়োলেন্সে হামলা চালানো হলো। আচ্ছা, হামলা চালানো হলো কিন্তু তারপরে তাকে কোনো চিকিৎসক দেখানো হলো না, হামলা চালানো হলো তারপরে পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হলো না, এমনকি যে মৃত্যুর ঘটনা ঘটলো তারপরেও পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হলো না। এইটা একটা দিক। আবার দেখুন, সেই সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে যখন দেখা করতে গিয়ে জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়ছেন এবং পুরোটার পেছনে বিজেপি রয়েছে বলে বারে বারে অভিযোগ সামনে আনা হচ্ছে তৃণমূলের তরফে, সেটা নিয়েও তৃণমূল কংগ্রেস 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে, পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করলো না। এই যে দুটো ঘটনা, আপনার নিজের কি মনে হচ্ছে? না, মনে হওয়ার কিছু নেই, এটা তো ক্রিস্টাল ক্লিয়ার। দেখো, মানে বলে না, মানে কর্মের ফল এটা, অ্যাজ ইউ সো ইউ রিপ। যেমন কর্ম তেমনি ফল, যেমন ফসল বপন করেছো সেমনি তুমি ফসল কাটবে, বীজ যেরম বপন করেছো ফসল সেরমই কাটবে। দেখো, এই যে তোমার যিনি মারা গেছেন, সে ওখানে নেশা আসক্ত, সবাই জানে। ইলিসিট ডিস্টিলেশন থেকে শুরু করে চোলাই মদ থেকে শুরু করে হিরোইন খাওয়া থেকে শুরু করে ওখানে বসানো, ওখানে যত অ্যান্টি সোশ্যাল নিয়ে বসে থাকা, এবং তারপরে তোমার আগের দিনও আমি বলেছি, গতকালই আমি তোমাকে বলেছি যে রাত্রিবেলা শুয়েছিল, ভোরবেলা খাট থেকে পড়ে যায়, সেরিব্রাল অ্যাটাক হয়েছে এবং শিশুমঙ্গল হসপিটালে ভর্তি হয়েছে, ওখানে আফটার প্রলং ট্রিটমেন্ট মারা যায় 1 দিন না 1.5 দিন পরে। তারপরে যদি এটা পোস্টপোল ভায়োলেন্সই হতো, আজকে দেখো তোমার কিন্তু ক্যামেরা বা সাংবাদিকরা চারিদিকে ঘুরে বেড়ায়। এইরকম কোনো কামারবাদ এলাকাতে কোনো রকম এরকম কোনো পোস্টপোল ভায়োলেন্স শুনেছি বলে, আমরা দেখেছি বলে আমরা জানি, যদি হয়েও থাকে আজ পর্যন্ত থানায় একটা কমপ্লেন হয়েছে, কোনো একটা ডায়েরি হয়েছে, মারা যাওয়ার পরে তাকে পোস্টপোল ভায়োলেন্স বলে তার এগেনস্টে কোনো কারোর এগেনস্টে কমপ্লেন করা হয়েছে? সবচাইতে বড় কথা, এই অভিষেক ব্যানার্জি যার সঙ্গে রাজনীতির গন্ধ বোঝে না, রাজনীতির আমি বলছি হাওড়ার সেই ঘটনাটাও সমানভাবে উল্লেখ করতে হবে। তৃণমূল তো এই ন্যারেটিভ সেট করেছিল যে একজন সম্ভবত 80 বছর বয়সী একজন প্রবীণ ভোটার, তিনি একেবারে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় মারা গেছেন। তারপরে ইসিআই এর তরফে পুরো ভিডিও রিলিজ করা হলো, দেখা গেল কিছুই হয়নি। বরঞ্চ তিনি যখন পেন্ট করে পড়ে যাচ্ছেন, সব থেকে আগে যারা এগিয়ে এসেছিলেন তারা ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পুরোপুরি একটা অসত্য তথ্যকে পুরো ন্যারেটিভ সেট করে তৃণমূলের তরফে বাজারে আনার, এটাই তো বলে কনজেনিটাল লায়ার। এদের কাজটাই তো হচ্ছে তাই, সব সময় মিথ্যার বেসাতি, মিথ্যার ব্যভিচার, চরম মিথ্যাচার করে এসছে। এখনো দেখো, মমতা ব্যানার্জি এখনো নিজেকে ভাবছেন প্রশাসক। যেভাবে বেলভিউ বা অ্যাপোলোতে যে বিহেভ করেছেন, যেভাবে থ্রেট করেছেন, ওখানকার সিইওকে যেভাবে থ্রেট করেছেন, ওনার এগেনস্টে তো এফআইআর করে কমপ্লেন করে কেস স্টার্ট করা উচিত ইমিডিয়েটলি। এই হলো 1 নম্বর। 2 নম্বর, তোমার দেখো অভিষেক ব্যানার্জির সঙ্গে যারা ছিল, যারা তার বাউন্সার ছিল, প্রায় কিছু না হলে 20 জন তার নিজস্ব নিরাপত্তা রক্ষী ছিল। আইবি থেকে প্লেন ক্লথের লোক প্রচুর ছিল, 20 থেকে 30 জন ছিল। এবং যারা হয়েছে তাদের 2 জন তো, একজন 98 সাল থেকে তৃণমূলের অ্যাক্টিভিস্ট, আর একজন তো গতবারের এমএলএ যে লাভলি মৈত্রর সঙ্গে ফুটবল খেলেছে, সামনের বুথে বসতেন পর্যন্ত, তাদের যোগ পাওয়া গেছে। এরপরেও যদি বলে এটা পোস্টপোল ভায়োলেন্স, এর থেকে বড় মিথ্যাচার আর কিছু নেই। এদের এগেনস্টে ফলস প্রসিকিউশন দেওয়া উচিত। খালি তাই না, এখন পর্যন্ত এই সর্বভারতীয় দলের সর্বাধিনায়ক, তার উপর যে আক্রমণ হয়েছে,
এখন পর্যন্ত একটা কমপ্লেন কেউ নিয়ে যায়নি। পুলিশ অন দেয়ার ওন, তারা স্বতঃপ্রণোদিত হয়ে সুমোটো কমপ্লেনে কেস স্টার্ট করেছে। আমি তো হ্যাটস অফ টু দ্য পুলিশ ডিপার্টমেন্ট, যেভাবে কেস করেছে এবং সঙ্গে সঙ্গে রাত্রে আউট অফ 5 এফআইআর নেমড অ্যাকিউজড পারসন, চারজন, তিনজন না দুজন হচ্ছে টিএমসি অ্যাক্টিভিস্ট এবং বাকিদের অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করেছে। সুতরাং পুলিশ ডিপার্টমেন্ট যেটা করছে নিরপেক্ষভাবে করছে, এর মধ্যে কোনো দল মত নির্বিশেষ কিছু থাকতে পারে না। সবচাইতে যেটা বড় কথা, আজকে চারিদিকে যেভাবে ত্রাণ চুরি থেকে দুর্নীতি, লুট, লাঠি, শিক্ষাকর্মীদের যেভাবে অত্যাচার করেছে, শিক্ষক 26,000 শিক্ষককে তাড়িয়ে দেওয়া হয়েছে। তুমি চিন্তা করো 2019-20 সিএ আইন যখন পাশ হলো, কি প্যান্ডেমোনিয়াম চললো সারা রাজ্য জুড়ে। তোমার মনে আছে বাইপাসে হাওড়াতে রেলওয়ে স্টেশন ভাঙচুর, স্টেশনের যেখানে কাউন্টার সেখান থেকে টাকা লুট, রাস্তায় বাসের পর বাস দাঁড়িয়ে আছে, বাচ্চাদের যারা খেতে পাচ্ছে না, দিনের পর দিন একটা কথা নেই, কোনো কথা নেই, দিনের পর দিন এই মিথ্যাচার, মিথ্যে কথা আর এই নাটকবাজি এখনো তাই চলছে। এদিকে দেখো 80 জন সিটিং এমএলএর মধ্যে, তার মধ্যে 20 জন পর্যন্ত তার সায় দিচ্ছে না। এই দলটা অবলুপ্ত হয়ে গেছে, এই দলটা শেষ হয়ে গেছে। এই দলের কোনো সারবত্তা বলে আর এই পশ্চিম বাংলায় নেই। মানুষ এদের ইউনানিমাসলি রিজেক্ট করেছে, মানুষ এদের চায় না, এদের মুখ দেখতে চায় না, মহিলারা দেখতে চায় না, সাধারণ মানুষ দেখতে চায় না, প্রান্তিক মানুষ। একদম সলিলদা যে কথা বলছেন যে মহিলাদের পরপর অভিযোগ গতকাল আমরা কিন্তু দেখেছিলাম, একদম তারা সামনের সারিতে এসে বিক্ষোভ দেখিয়েছিলেন। তবে আমি এখান থেকে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথদা, যখন তৃণমূলের সংগঠন কতটা মজবুত তা নিয়ে যখন এই স্টুডিওতে বসে আলোচনা হয়েছে, তখন তৃণমূলের তরফেই বলা হয়েছিল যদি 100 জন লোক এলাকায় থাকে তার মধ্যে 90 জনই হচ্ছে কি তৃণমূল কংগ্রেসের। কিন্তু গতকাল কুণাল ঘোষও তিনি একটা পোস্ট করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে অন্য দলের জাতীয় স্তরের নেতাদের পোস্ট দেখলাম, কিন্তু আমাদের দলের বহু সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পদাধিকারীর কোনো পোস্ট নজরে পড়লো না। এবং প্রশ্নটা এখানেই তো, এত দাপুটে তৃণমূল নেতা, যেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি আগেই বলেছিলেন যাবেন, কোথায় সেই দাপুটে তৃণমূল নেতারা যাদের কথায় এক ঘাটে মানে একেবারে এক ঘাটে জল খায় বাগে গরুতে? মানে এরা তো কোনো আদর্শগত জায়গা থেকে রাজনীতিটা করেনি। সিপিএম এর বিরোধিতাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দর্শন হিসেবে পরিণত করেছিলেন। সিপিএম যখন পরাজিত হলো, তারপরে তৃণমূলের কাছে কোনো রাজনৈতিক দর্শন বলে কিছু ছিল না, শুধুমাত্র ক্ষমতার মধ্যে থাকা, এই সমীকরণেই কিন্তু দলটা টিকেছিল। ফলে এরা সকলেই সরকারপন্থী ছিল, সরকারের লোক ছিল, সরকারের সুযোগ সুবিধা ভোগ করবার জন্য দলের মধ্যে ছিল। ফলে কোনো আদর্শগত অবস্থান না থাকার ফলে আজকে যখন দলটা মানে ক্ষমতার বৃত্তের বাইরে গেছে, ফলে ওরা রাজনীতি করা কোনো তাগিদই অনুভব করছে না। পাওয়ারে থাকবো না, আবার পার্টি করে কি লাভ হবে? পাওয়ারে থাকবো না, তাহলে পার্টির কাজ করে কি পাবো? ফলে এই ভাবনা চিন্তা কিন্তু কাজ অনেকদিন আগেই আমরা এগুলো বলছিলাম যে তৃণমূল কংগ্রেস পরাজিত হলে দলটা কর্পূরের মতন কিন্তু উবে যাবে। এই কথা শুধু আমরা স্টুডিওতে বলেছি তা নয়, অনেক বড় বড় সমাজবিজ্ঞানের শিক্ষকরাও বলেছেন যে এই দলের আদর্শগত কোনো অবস্থান নেই, ফলে বিরোধী দলের ভূমিকা পালন করার মতন জায়গায় তারা থাকতে পারবেন না। এবং একই সাথে তোমায় বলতে চাই যে ধরো মানে যে যারা নির্বাচিত সদস্য, তারা তো বছরকে বছর 15 বছর সুযোগ সুবিধা ভোগ করেছে, শেষ পর্যন্ত সেই সুযোগ সুবিধা তারা ভোগ করলেন, অথচ আজকে হেরে গেছে বলে বিরোধী দলের ভূমিকা পালন করতে তারা রাজি নয়। তোমার স্টুডিওতে গিয়ে কান্নাকাটি করছে। মানে আমি অবাক হয়ে যাই, যারা 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের দলটা করলেন, দলের সুযোগ সুবিধা ভোগ করলেন, এবং তারপরে আজকে হঠাৎ করে তাদের বিবেক জাগৃত হলো, ভাই আমি আর তৃণমূল কংগ্রেস করি না, তৃণমূল কংগ্রেস করব না, সবই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোষ। তাহলে তোমরা এতদিন চুপ করেছিলে কেন? দিনের পর দিন তোমাদের যখন আমরা প্রশ্ন করেছি, মানুষ প্রশ্ন করেছে, তোমরা মুখপাত্র কেউ ছিলে, তোমরা কেউ জেলা পরিষদের সদস্য ছিল, কেউ এমএলএ ছিল, এমপি ছিলে, তোমরা তখন চুপ করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যায়গুলোকে শুধু সমর্থন করেছো তা নয়, তোমরা আমরা যারা প্রশ্ন করেছি আমাদেরকে পর্যন্ত তোমরা হেয় করেছো, অপমান করেছো দিনের পর দিন। আর আজকে পার্টি যখন অপোজিশনে এসছে, হঠাৎ করে তোমাদের বিবেক জাগৃত হলো।
তোমার স্টুডিওতে গিয়ে একের পর এক নেতার সাক্ষাৎকার দিচ্ছেন। আর সায়ন্তন আমি দেখলাম সেদিন প্রশ্ন করেছে যে বিলম্বিত বোধোদয় কেন, কেন তোমরা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছো না? তার কারণ পুরো দলটাই মানে চৌর্য ভিত্তিতে ঢুকেছিল। আজকে দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল, একজন কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ, যাকেই দেখা যাচ্ছে তারই ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে সে কারো থেকে টাকা নিয়েছে, কারো থেকে চুরি করেছে, কাউকে মারধর করেছে, মানে অত্যাচার প্রত্যেকেই কার্যত যুক্ত ছিল। এবং এটা মানে একেবারে কেউ ক্যামারস্ট্রিট থেকে, কেউ কালীঘাট থেকে নেতৃত্ব দিয়েছে। বারবার আমরা প্রশ্ন তুলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন দলটাকে দুর্বৃত্তায়ন করছে, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে দুর্বৃত্তায়ন করছে। আজকে 7,11,000 ভোট, এটা কি নর্মাল ভোটে জেতা? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে কায়দায় ভোটে জিতেছিল তা নিয়ে আমরা দিনের পর দিন প্রশ্ন করেছি। তখন আমাদেরকে নানাভাবে ব্যঙ্গাত্মকভাবে বলা হয়েছে। সেই সমস্ত মানে মুখপাত্ররা সেই দিন ব্যঙ্গাত্মকভাবে আমাদেরকে আক্রমণ করেছেন। আজকে হঠাৎ করে তাদেরকে দেখছি বোধোদয় হচ্ছে, বিলম্বিত বোধোদয় হচ্ছে। হঠাৎ করে তারা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে খারাপ নেতা হলো। আর এই খারাপ নেতা তো 15 বছর ধরেই ছিল। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসন, 15 বছর ধরেই মানুষ দেখেছে অত্যাচার। আজকে হঠাৎ করে তৃণমূলের নেতা, এক শ্রেণীর নেতা হঠাৎ করে বিবেক জাগৃত হয়ে যাচ্ছে, তারা দলের থেকে নিজেকে বিযুক্ত করে ফেলছে। একেবারে আমি বলছি বিশ্বনাথ দা যেখানে গত 1.5 দশকে লাগাতার তৃণমূলের বিরুদ্ধে ওঠা অত্যাচারের অভিযোগ করছেন, এই অত্যাচার থেকে আমি এবার সরাসরি দর্শকদের দেখাবো এবার মিথ্যাচারের অভিযোগ, প্রবঞ্চনার অভিযোগ, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। সেবাশ্রয় প্রকল্প একেবারে যেটা রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের একটা অন্যতম দৃষ্টিভঙ্গি ছিল, একটা অন্যতম বলা যেতে পারে যে একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট হিসেবে লঞ্চ করা হয়েছিল, সেই সেবাশ্রয় নিয়ে একটা চাঞ্চল্যকর অভিযোগ এবার সামনে এসেছে। এই কর্মসূচি নিয়ে অভিযোগটা তুলছেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবার। তারা যেটা দাবি করছেন, এই স্বাস্থ্য শিবিরে জটিল রোগে আক্রান্ত তাদের মেয়েকে চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু অভিযোগ তারপর আর কেউ কথা রাখেনি। দেখুন, প্রায় 20 থেকে 25 বার গেছি ওনার সাথে, আমার সরাসরি দেখাও আর ওর পর থেকে আর আমার সাথে দেখাও হয়নি আর আমার সাথে কথাও হয়নি। ছোট্ট মেয়েটা জটিল রোগে আক্রান্ত, তার চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি পেয়েছিলেন, জায়গা হয়েছিল উন্নয়নের খতিয়ানের বইতেও। দাবি সাহায্যের আশায় কালীঘাট রোডের ঠিকানায় পৌঁছে গিয়েছিলেন বারে বারে, কিন্তু তারপর চলেছে উত্তরে এখন শুধুই হতাশা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবারে। আজ পর্যন্ত ওনার কাছে 5 পয়সা সাহায্য পায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্যতম প্রকল্প সেবাশ্রয়। শিশুর মা বাবার অভিযোগ, ওই স্বাস্থ্য শিবিরেই মেয়ের চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর আর কেউ কথা রাখেনি। ওনার কাছে বারে বারে যাচ্ছি যে আরজিকর থেকে ডাক্তারবাবু লিখে দিয়েছেন যে আমাদের বাইরে নিয়ে যেতে, একটু দিল্লির ব্যবস্থাটা করে দিন। বারে বারে যাচ্ছি, উনি থাকেন না, উনি কাজের সূত্রে বাইরে আছেন, উনি আজ নেই, আজ এখানে গেছেন ওখানে গেছেন, এরকম কথা বারে বারে শুনতে হয়েছে। আর্টারিওভেনাস ম্যালফরমেশন, সংক্ষেপে AVM। জন্ম থেকে এই জটিল রোগেই আক্রান্ত 3.5 বছরের কৃতি মান্না, যার জেরে ডান হাত অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছে। বাবা চিত্তরঞ্জন মান্না পেশায় গাড়ির চালক। অভাবের সংসারে অসুস্থ মেয়ের চিকিৎসা করানোর আর্থিক সামর্থ্য না থাকলেও কোনো দিনও চেষ্টায় খামতি রাখেননি তিনি। মেয়েকে নিয়ে কলকাতার নানা সরকারি হাসপাতালে ঘুরেছেন, পাড়ি দেন ভিন রাজ্যেও। এরই মধ্যে গত বছরের 24শে জানুয়ারি বিষ্ণুপুরের পানিকুয়ায় সেবাশ্রয় ক্যাম্প করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুচিকিৎসার আশায় সেখানে মেয়েকে নিয়ে যান বাবা মা। আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। উনি আশ্বাস দিলেন যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি। চিকিৎসা করানো হয়ে গেলেও ওর পড়াশোনার দায়িত্ব আমি নিচ্ছি। আমি ওকে স্কুলে, অভিষেক ব্যানার্জি। কিন্তু প্রতিশ্রুতি সার, অভিযোগ এরপর অভিষেকের কালীঘাটের অফিসে 25 বার যোগাযোগ করেও সুরাহা হয়নি। অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে কিন্তু আর যোগাযোগ করেনি। শান্তনু সেন বললেন, বলে দেখুন এখানে আপনারা কিন্তু বেকার আসছেন,
প্রথম দিনই আমাকে এই কথা বলেছেন। একে পেরেছিলাম, আমি তখনই বুঝতে পেরে গেছিলাম যে এরা আমাদের জন্য কিছু করবে না, শুধুমাত্র আমাদের হয়রানি করছে। প্রায় 11 বছরের রাজনৈতিক কেরিয়ারে কাজের খতিয়ান তুলে ধরতে নিঃশব্দ বিপ্লব নামে একটি বই প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বইয়ের 323 নম্বর পাতায় এখনও জলজল করছে কৃতির ছবি। অভিযোগ, এই বই কাল হয়েছিল মান্না পরিবারের জন্য। ধর্মতলা, লেলিন সরণি, ওইদিকে সব আমরা টাকা তুলছিলাম এবং দেখার পরে তারা বলছে আপনারা বিজনেস করছেন। ওদের একটা পুস্তকে ওদের আমাদের ছবি ছেপেছিল, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে। শেষমেশ ক্রাউড ফান্ডিং এর পথে হেঁটেছে মান্না পরিবার। একটু একটু করে জোগাড় করে ফেলেছেন অপারেশনের প্রায় 22 লক্ষ টাকা। চলতি বছরের মার্চ মাসে ব্যাঙ্গালোরের অ্যাস্টার সিএমআই হাসপাতালে প্রথম দফার অপারেশন হয়েছে। আমাদের নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি অনুরোধ করছি, প্লিজ আমার বাচ্চাটার দিকে একটু দেখুন। আশা ও নিরাশার দোলাচলে দুলে চলেছে বিষ্ণুপুরের মান্না পরিবার। প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি ভঙ্গের ব্যথা নিয়েও তারা লড়াই চালিয়ে যাচ্ছে এবং লড়াই চালিয়ে যাবে একরত্তি এই ক্ষুদেকে সুস্থ করার জন্য। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা। দেখুন, স্পষ্ট একেবারে প্রতারণা করা হয়েছে এই মান্না পরিবারের সঙ্গে। এই যে সেবাশ্রয়কে ঘিরে ব্যাপক ক্যাম্পেইন করা হয়েছিল খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে, এবং ভরসা জুগিয়েছিলেন এই 3.5 বছরের ছোট্ট শিশুর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেবার, এবং তারপর একেবারে দায়িত্ব নিয়ে তাকে অন্ধকারে ঠেলে ফেলে দিলেন। এই যে বাবা যিনি গাড়ি চালক, এই একটা অত্যন্ত দরিদ্র একটা পরিবার, তারা তো আশা দেখেছিলেন, একটা আশায় তারা বুক বেঁধেছিলেন যে এই সেবাশ্রয়তে এলে আমার মেয়েটার হয়তো চিকিৎসা হবে। তাহলে এই কটা দিনে এই যে তাদের যে চোখের জল আজকে শুকোচ্ছে না, তার দায় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নেবে না? এই তো প্রশ্ন আজকে সঙ্গত কারণে উঠবে। শান্তনদা, দেখুন, সব তৃণমূলের ক্যারেক্টার, মুখে অনেক কিছু বলে, আর এখন তো নির্বাচনে পরাজিত হওয়ার পরে আর সেবাশ্রয়ের একেবারে কাহিনী শেষ হয়ে গেছে, কিছুই আর হবে না, ভোগে চলে যাবে। কিন্তু আমি উল্টো দিক দিয়ে বলছি, সেটা হচ্ছে সেবাশ্রয়টা কি? সেটা কি কোনো সরকারি প্রজেক্ট? এত টাকা যেটা আমরা শুনেছি, সেই টাকা ওখানে ইনভেস্ট হয়েছে। কেন ইনভেস্ট হয়েছে? কারা করলো? কোথা থেকে এই টাকা এলো? এই টাকা কি বালি পাচারের টাকা? এই টাকা কি পাথর পাচারের টাকা? না এই টাকা গরু কেনা বেচার টাকা? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো এর জবাব দিতে হবে। সেবাশ্রয়টা রাজনৈতিক চটকদারের জন্য তিনি নাম দিয়েছেন, নিজের সাংসদ এলাকায় করেছেন, কিন্তু যেটুকু টাকাই খরচ করুন, সেই টাকাটা কোথা থেকে এলো? তার থেকে তিনি সরকারকে বলতে পারতেন, রাজ্য সরকারকে, যে গরিব মানুষগুলোর ব্যবস্থা নাও, তাদের সাহায্য করো। কিন্তু এই ধরনের একটা চটকদার নাম দিয়ে নানাভাবে বিভিন্ন রকমের ব্ল্যাক মানিকে হোয়াইট করার প্রচেষ্টা, এটা এভাবে করেছেন, তদন্ত হওয়া উচিত। এবং আমি নতুন সরকারের কাছে দাবি জানাবো, এরকম ধরুন দুর্নীতির তদন্তে বা মানি ট্রেলের তদন্তে বহু শেল কোম্পানির নাম আমরা ইডি তদন্তে শুনেছি। মানে আপনি যেটা বলছেন, এটাও তার মানে এইদিকে ইঙ্গিত করতে চাইছেন সেবাশ্রয় নিয়ে? সবথেকে বেশি ভারতবর্ষের মধ্যে শেল কোম্পানি আছে। এখানে সলিলদা বসে আছেন, দীর্ঘদিন কলকাতা পুলিশে কাজ করেছেন। লালবাজারের সামনে সবথেকে বেশি শেল কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে সেখানে, এবং বারবার ইডির রিপোর্টে এটা এসছে, কোম্পানি অ্যাফেয়ার্সের রিপোর্টে এসছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এর আগেও আমাদের আলোচনা হচ্ছিল যে মিথ্যা কথা বলা, সলিলদাও মিথ্যা কথার কথা বলছিলেন, একটা মিথ্যা কথা তো আপনারা বললেনই না। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে বলছিলেন, আমি আপনাদের চ্যানেলেই দেখলাম, যে ওনার আমলে নাকি বিরোধী নেতাদের ওপর কখনো হামলা হয়নি। এটা কালকে উনি বলেছেন। মানে এদেরকে বলে হ্যাবিচুয়াল লায়ার। হ্যাবিচুয়াল লায়ার মানে হ্যাবিচুয়াল লায়ার বলতে যা বোঝায় তাই, যেটা ওই কালকে হাসপাতালে উনি করেছেন, সেটা তো পার্ক সার্কাসের দুষ্কৃতিকারীরা করে থাকে হাসপাতালগুলোতে ঢুকে, ওই ভাষায় কথা বলা, তাদের বিরুদ্ধে এফআইআর হয়। তা কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাণ্ডটা করেছেন, তার বিরুদ্ধে কেন এফআইআর হবে না? হাসপাতাল কর্তৃপক্ষ কেন এফআইআর করবে না? এ তো তৃণমূল কংগ্রেস সরকারই আইন এনেছিল। কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত কালকে যারা এ ধরনের গন্ডগোল পাকিয়েছেন। আর সব থেকে বড় কথা, যে তৃণমূল কংগ্রেসের কালকে যে নাটক হয়েছে, যে ওনার লেগেছে লাগেনি, হাসপাতাল বলছে লাগেনি, এবং আমরা তো দেখতে পাচ্ছি ফুটবল খেলতে গেলে যে ধরনের ধাক্কাধাক্কি হয়, ওই ধরনের একটু ধাক্কাধাক্কি হয়েছে। কারণ ধাক্কাধাক্কির পরে উনি বাড়িতে গেছিলেন এবং বাড়ির মধ্যে বসে পুরো দমে মিটিং করেছেন, সবার সঙ্গে কথা বলেছেন, এক প্রকার ভাষণ দিয়েছেন। আর তারপরে যে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে এত অভিযোগ,
পুরো নির্বাচনের আগে থেকে, নির্বাচনের সময়, নির্বাচনের পরে সেই সেন্ট্রাল ফোর্স ওনাকে নিরাপদে বার করেছে কালকে। পুলিশের সাথে মিলিয়ে, বিজেপি সরকারের পুলিশের সাথে মিলিতভাবে সেন্ট্রাল ফোর্স গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওখান থেকে উদ্ধার করেছে। আরে একটু তো কৃতজ্ঞতা বোধ থাকবে, এগুলো তো বলবে এ কথাগুলো, যে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাকে উদ্ধার করেছে এবং বিশেষ কোনো চোট যাতে না পৌঁছয়। আমি নিজে দেখেছি ব্যারিকেড করে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী, কার্যত এসকর্ট করে বের করে নিয়ে এসকর্ট করে বার করেছে। এটাও বলা উচিত, কিন্তু ওরা তো মানবে না। ওরা খালি মিথ্যে কথা কোন পর্যায়ে বলছে, বলছে কোনো বিরোধী নেতার উপর আক্রমণ হয়েছে আমাদের সময়। খগেন মুর্মু, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আরো সুনির্দিষ্ট করে দিই, গতকাল যেটা বলেছেন যে আজকে যে দিনটা দেখালেন, আমাদেরও সরকার ছিল, কোনোদিন গায়ে আপনাদের টাচ করতে দেয়নি, কত মর্যাদা নিয়ে ঘুরে বেড়ান। ভাবুন, সলিলদার ভাষায় প্যাথোলজিক্যাল লায়ার, আমি বলবো হ্যাবিচুয়াল লায়ার। সবসময় অভ্যাসগতভাবে মিথ্যে কথা বলেন। এত বড় মিথ্যাবাদী পৃথিবীর ইতিহাসে কখনো জন্মায়নি। এমন কোনো দিন যায়নি যেদিন বিজেপি নেতারা আক্রান্ত হননি, এমন কোনো দিন যাননি যেদিন বিজেপি নেতারা আক্রান্ত হননি। 304 জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছে। ভাবতে পারেন, এই যে পোস্টপোল ভায়োলেন্স বলছেন, আমি পোস্টপোল ভায়োলেন্স দিয়ে বলতে চাই যে ছেলেটি মারা গেছে, তাকে নিয়ে এখন চলছে সে নেশা করতো, সমাজ বিরোধী, মৃত্যু হয়েছে, যে কোনো মৃত্যুই দুঃখের। আমি কোনো মৃত্যুকে বলতে পারি না ভালো হয়েছে, যে কোনো কারণেই হোক। আচ্ছা, পোস্টমর্টেম রিপোর্টে কি বলছে? 4 তারিখ ভোটের ফল বেরিয়েছে, তর্কের খাতিরে বলছি, তার বোন যা অভিযোগ করেছেন 6 তারিখ মার খেয়েছে ছেলেটি। কারা মেরেছেন উনি বলেননি, উনি বলেননি বিজেপি মেরেছে, উনি বলেননি ওনার দলের লোক মেরেছে, মার খেয়েছে ছেলেটি। তারপরে 15 দিন 16 দিন সে বাড়িতে ছিল, 26 দিন বাড়িতে ছিল, 25 দিন, যাই হোক, যে কোনো দিন বাড়িতে, অনেক দিন বাড়িতে ছিল। এতদিন সে ছেলেটি বাড়িতে বসেছিল, তার মধ্যে ডাক্তার নয় দেখাতে পারেননি। পুলিশে একটা কমপ্লেন করতে কি অসুবিধা ছিল? ঠিক আছে, পুলিশে কমপ্লেন করতে পারবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো বলতে পারতেন এই ঘটনাটা ঘটেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পুলিশে কমপ্লেন করতেন, সেদিন হয়নি কেন? পোস্টপোল ভায়োলেন্স কাকে বলে এরা জানে না। পোস্টপোল ভায়োলেন্স যদি দেখতে হয় তাহলে ওই যে আমাদের নারকেলডাঙ্গার বিশ্বজিৎ। বেশ, আমি এই জায়গা থেকে একটু অর্ণবদার কাছে এই প্রসঙ্গে আসতে চাই। অর্ণবদা, প্রচারের সময়ও দেখেছিলাম সেবাশ্রয় ডায়মন্ড হারবার মডেলকে কিভাবে সামনে রাখা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বইটি প্রকাশ করেছেন একেবারে নিঃশব্দ বিপ্লব, সেখানে এই ছোট্ট মেয়েটার ছবি রয়েছে, আর তার অসুস্থতার খরচের জন্য 5 পয়সার যে সাহায্য পায়নি ওই পরিবার, তারা তো স্পষ্ট অভিযোগ করছেন। দেখুন, সেবাশ্রয়ের ক্ষেত্রে কিভাবে টাকা এসেছে, যেটা এই সায়ন্তনদা বললেন, সেটা নিয়ে তদন্ত হোক, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু সেবাশ্রয়ের ফলে কিন্তু অনেক মানুষ তারা কিন্তু চিকিৎসা পেয়েওছেন। একই সঙ্গে এটাও সত্যি কথা, একাধিক ক্যাম্প হয়েছে, সেই একাধিক ক্যাম্পে বিভিন্ন রকমের চিকিৎসা সেটা কিন্তু পেয়েছেন তারা। এবার এই মডেলটা সত্যি সত্যি কতটা গ্রহণযোগ্য মডেল এবং এখানে কারা কারা সুবিধা পায়নি বা কারা কারা প্রতিশ্রুত হয়েছিল কিন্তু সুবিধা পায়নি, সেটা আস্তে আস্তে হয়তো সামনে আসবে। কিন্তু এই একটি ঘটনাকে দেখিয়ে ছবিটাকে আপনি আপনার প্রচারের ফেস হিসাবে আপনার বইয়ে ঠাঁই দিচ্ছেন এবং সেটাকে আপনি কত বড় কাজ বলে সেটাকে উল্লেখ করছেন, তার সঙ্গে প্রতারণা করছেন আপনি। অবশ্যই একটা, অবশ্যই অনেক বড় একটা বিচ্যুতি এবং খামতি। কিন্তু আমি বলছি একই সঙ্গে সেবাশ্রয় কিন্তু বহু মানুষ চিকিৎসা পেয়েওছেন, এটাও কিন্তু ঘটেছে এবং সেটাও আমরা বহুবার দেখেছি। আপনি যে বইটির কথা বলছেন সেখানে তো তালিকাও দেওয়া আছে কারা কারা কীভাবে পেয়েছে, সুবিধা পেয়েছে। বহু লোক কিন্তু সুবিধা পেয়েছে। এবার সেবাশ্রয়ের পিছনে যেটা সায়ন্তনদা অভিযোগ করলেন, সেই রকম যদি কিছু থাকে সেটা তো তদন্ত করলে বেরোবে বিয়ে করে। কিন্তু সেবাশ্রয়ের যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটা ছিল হচ্ছে মানুষের কাছে একটা প্যারালাল পরিষেবা তো পৌঁছে দেওয়া, অর্থাৎ সরকারি পরিষেবার বাইরেও একটা প্যারালাল পরিষেবা পৌঁছে দেওয়া। সেটা করেছে। বেশ, অর্ণবদার বলছেন যে তার তদন্ত হবে। আমি বলছি এইবার যে ছবিটা দেখাবো আপনাদের সামনে, সেটারও কিন্তু তদন্ত হওয়া প্রয়োজন, অন্তত তৃণমূলের স্বার্থে। তার কারণ তৃণমূলের 80 জন বিধায়ক রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে প্রত্যেক বিধায়ককে ডাকলেন, কিন্তু উপস্থিত হলেন মাত্র 20 জন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই যে বৈঠক, সেটা বাতিল হয়ে গেল। 60 জন তারা উপস্থিত হলেন না। কালীঘাটে বিধায়কদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক ভেস্তে গেল। এটা সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন যখন এই 20 জন বিধায়কদের এক এক করে তারা প্রবেশ করছেন। কিন্তু বড় প্রশ্ন খেয়াল রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক, কালীঘাটে তার বাড়িতে ডাকা বৈঠক, সিংহবাগ তৃণমূল বিধায়ক সেই বৈঠকে অনুপস্থিত রইলেন। এবার তৃণমূলের তরফে তার যেটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে নিজের নিজের এলাকায় বিধায়কেরা কাজে ব্যস্ত ছিলেন এবং সেই কারণে এই বৈঠক বাতিল হয়ে গেছে। কিন্তু যে বড় প্রশ্নটা নিয়ে আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো, সেটা হচ্ছে এইটা তো সেই অনেকটা সেই রকম হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক, যে তোমার ডাকে সাড়া দিতে আমার বইয়েই গেছে, এইরকম যদি হয়ে থাকে তাহলে সেটা মারাত্মক। একটা লাইন বলে দেবো। হ্যাঁ, একটা লাইন আমি বলছি, যদি বিজেপি রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় নেতৃত্ব দরজাটা খুলে দেয় না,
একটা মানুষও, একটা বিধায়কও ওদের বাড়িতে যাবে না, কালীঘাটে যাবে না। যদি বিজেপির নেতৃত্ব কালকে বলেন এই এমএলএদের জন্য আমি দরজাটা খুলে দিলাম, ওই একজন বা দুজনই পৌঁছবেন হয়তো। আমি বলছি সেই সায়ন্তন দাস সেই দাবির সঙ্গে আজকে 60 জনের অনুপস্থিতির কোনো সম্পর্ক কি রবীন্দ্রনাথ ভট্টাচার্য দেখতে পাচ্ছেন? দেখুন, একটা এই দলটাকে প্রথমে আমি একটা কথা বলে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিধায়কদের গায়ে হাত দিতে দিইনি। আর 2011 সালে নরেন্দ্রকে প্রাক্তন খাদ্যমন্ত্রী তাকে আক্রান্ত হতে হয়েছিল। 2015 সালের নভেম্বর মাসে 2016 সালে নির্বাচন ছিল, তার আগে ষাটপলসা গ্রামে ধীরেন লেট সত্তরোর্ধ প্রাক্তন বিধায়ক সিপিএমের তাকে কান ধরে উঠবস করিয়েছিল, মাথায় ইট মেরে এমন মেরেছিল এবং বেশ কয়েকজনকে এমন মেরেছিল যে তাদের অনেককে দীর্ঘদিন হসপিটালাইজড হয়ে থাকতে হয়েছিল। অর্থাৎ এরা, এবং তারপরে বলেছিল তৃণমূল দল থেকে বলা হয়েছিল এটা জনরোষ। আজকে উনি বলছেন যে তৃণমূল দল কিছু করেনি, সুতরাং তাহলে সবটাই জনরোষ হয়েছিল, এবারও জনরোষ হচ্ছে। বেরোক না, যদি এই জনরোষের তত্ত্বই হয় তাহলে আমরা চাই না, কেউ এই জনরোষ চাই না। কিন্তু এই ঘটনা যদি ওনারা যেটা করেছেন সেটা যদি ভবিষ্যতে যদি হয় তাহলে কিন্তু একটা মারাত্মক জায়গায় যাবে। এইবার আমি দ্বিতীয় যে জায়গাটায় যাচ্ছি, একটা দলের কোনো মতাদর্শ নেই, মা মাটি মানুষ খায় না মাথায় দেয় কেউ জানে না, যাত্রা বলা একটা কি তার থেকে কি বেরিয়ে আসে এইটাই যে তারা একটা স্বার্থ সিদ্ধি করবার জন্য যে সিপিএমকে সব এর থেকে ক্ষমতা থেকে সরানোর জন্য তারা এই জিনিসগুলো নিয়ে এসেছিলেন। যখন চলে গেল, বাদ বাকি যে লোকগুলো এসছিল তারা যে কাটমানি, সিন্ডিকেট, চুরি, তোলাবাজি, ধর্ষণ এ ব্যাপারে পক্ষহস্ত পাকা হাতের লোকজন, এ নিয়ে কোনো সন্দেহ মানুষের মধ্যে, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে নেই। আর একটা করে ঘটনা ঘটেছে, কামদুনি, 5 স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, তামান্নার মৃত্যু, কসবা ল কলেজ, আরজিকর, সব জায়গায় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে গেছেন এই ধর্ষণকারীদের বাঁচানোর জন্য এবং চুরি, কাটমানি, তোলাবাজি এদেরকে বাঁচানোর জন্য। লোকগুলো চুরি, কাটমানি, ধর্ষণ এইসব করতেই তো এসেছিল। তো তারা এখন দেখেছে এদের সঙ্গে থাকলে আর চুরি, কাটমানি, ধর্ষণ এগুলো করা যাবে না, এবং তাদের সঙ্গী সাথীরা চলে যাচ্ছে দেখে এমএলএরাও থাকছেন না, যারা পালিয়ে যাচ্ছেন এমএলএরা ধরা পড়ছেন বিভিন্ন জায়গায়, তাদের বিরাট প্রাসাদ এবং সেই প্রাসাদের তথ্য নিয়ে এবার তাদেরকে জেলে ভরা হচ্ছে। জেলের মধ্যে গিয়ে এবার তাদেরকে গুনতে হবে যে কিভাবে তারা এই টাকাগুলো পেয়েছিলেন। সুতরাং নিজের গায়ের গন্ধ সরাতে, দুর্গন্ধ সরাতে তারা এখন তৃণমূলকে তারা এখন সম্পূর্ণভাবে অচ্ছুত ডিক্লেয়ার করতে চাইছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় তার সংগঠনের সাথে তাকে ডাকতে চেয়েছে, দলটা তো চুরচুর হয়ে ভাঙার দিকে, এবং সেই জায়গা থেকে যদি উনি বাঁচানোর চেষ্টা করেন লোকগুলো তো আসবে না, তারা তো বেরিয়ে যেতে চায়। বলছেন দলটা অর্থাৎ তৃণমূল দলটা চুরচুর হয়ে ভাঙার জায়গায়, কারণ মনে পড়ে যাচ্ছে সেখান থেকে একেবারে তৃণমূলের প্রথম কর্মসূচি ছিল ভোটে হারের পর সেই বিধানসভার বাইরে বিক্ষোভ, যেখানে মাত্র 34 জন তৃণমূল বিধায়ক তখন উপস্থিত ছিলেন। এবার আসছি পরের প্রসঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলির চুঁচুড়ায় তীব্র ক্ষোভের মুখে পড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কি পরিস্থিতি তৈরি হলো দেখুন। শনিবার সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে লক্ষ্য করে চোর স্লোগানের পাশাপাশি ডিম, জুতো ছোড়া হয়, ছিঁড়ে যায় জামা। সেই ঘটনার প্রতিবাদে ডেপুটেশন দিতে গিয়ে রবিবার তীব্র ক্ষোভের মুখে পড়লেন আরেক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শ্রীরামপুরের সাংসদকে লক্ষ্য করে উঠল চোর স্লোগান। দেখানো হলো কালো পতাকা, ঝাড়ু। বিজেপির গুন্ডা বাহিনী সব ওই স্যাফরন কালারের পট্টি বেঁধে আমাকে দেখে স্লোগান তুলতে আরম্ভ করে, গালাগাল দিতে আরম্ভ করে। পিছন থেকে একটা কাগজে মুড়ে মনে হয় একটা ঢিল আমার মাথার উপর আসে। আমি বলবো তদন্ত করে দেখার জন্য, যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রেও তারই গোষ্ঠীদের দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা। এদিন চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে যাচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চণ্ডীতলা মোড়ের কাছে কালো পতাকা, ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগান।
অভিযোগ, ভিড়ের মধ্যে আচমকা এক ব্যক্তি মোবাইল ফোন দিয়ে পিছন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত করে। ওনার কাছে ইনস্ট্রাকশন ছিল যে ওখানে বিক্ষোভ হচ্ছে, আপনি এই নাটকটা করবেন। ঘটনার প্রতিবাদে চণ্ডীতলা থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ। আপনারা তো কিছু করলেন না, আপনার চোখের সামনেই তো হলো, সরিয়ে দেওয়া হয়েছে। আমাকে মেরে দেওয়ার পর সরিয়ে দিয়ে কি লাভ আছে? এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বিজেপির পরিকল্পিত হামলার শিকার হয়েছেন আমাদের লোকসভার চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্র হত্যা করছে বিজেপি। পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের উপর আক্রমণ করবে। এগুলো 25-75-এর ভাগের গণ্ডগোল। যে অভুক্ত আছে তার অতৃপ্ত আত্মা আজকে কথা বলছে, তার উপরে আক্রমণ করছে। যা দেখার প্রশাসন দেখবে। বিজেপি দূর দূর পর্যন্ত এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে গ্রেফতার হলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গ্রেফতার করা হয়েছে আরও 9 জনকে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। দেখুন, এইবার যে ছবিটা আপনাদের সামনে দেখাবো সেটা হচ্ছে একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগ, কোথাও হুমকির অভিযোগ, কোথাও অন্য অভিযোগ। এই অভিযোগে এবার প্রাক্তন তৃণমূল বিধায়কদের পরপর গ্রেফতারি হচ্ছে। এইবার যে ছবিটা আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। ত্রাণ দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে থরে থরে সাজানো ত্রিপল উদ্ধার হয়েছে। অন্যদিকে এই একই অভিযোগে দক্ষিণ 24 পরগনার সাগরে তৃণমূলের 4 জন নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। দেখুন, বাড়ি থেকে উদ্ধার হলো থরে থরে ত্রিপল। যে ত্রাণ ক্ষতিগ্রস্তদের দেওয়ার কথা ছিল সেই ত্রিপলই বাজেয়াপ্ত করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে। এই ত্রাণ দুর্নীতির অভিযোগে রবিবার গ্রেফতার করা হলো পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে। রবিবার সকাল 7টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে আসে পূর্বস্থলী থানার পুলিশ। প্রায় 2.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালান তারা। এরপর যখন পুলিশ প্রাক্তন তৃণমূল বিধায়ককে নিয়ে যাচ্ছিল তখন তাকে উদ্দেশ্য করে ওঠে চোর স্লোগান। থানায় নিয়ে যাওয়ার আধ ঘন্টা পরই দেখা যায় তৃণমূল নেতাকে নিয়ে বাড়িতে ফিরে আসছে পুলিশ। এরপর শটান রান্নাঘরে ঢুকে যান তারা। প্রথমে কিছু চোখে না পড়লেও পরে ঘরের মধ্যেই একটি ছোট দরজা দেখতে পায় পুলিশ। ভিতরে ঢুকতেই দেখা যায় থরে থরে সাজানো রয়েছে ত্রিপল। রয়েছে প্রচুর ফুটবল, ভলিবল, যেখানে ত্রিপলের বান্ডেলের উপরে লেখা রয়েছে 2021-22 নট ফর সেল, ফর গভর্নমেন্ট ইউজ অনলি। রান্নাঘর, সেই রান্নাঘরের ভিতরে যদি ঢুকে যাওয়া যায় তাহলে এরকম একটা ছোট ঘর দেখা যাচ্ছে এবং এই যে তলাটা দেখা যাচ্ছে এইখানে কিন্তু ত্রিপলে ভর্তি ছিল, অর্থাৎ দূর থেকে দেখলে এটা কিন্তু রান্নাঘর মনে হবে। আর পুলিশ কিন্তু প্রথমে সেটাই মনে করেছিল এবং যখন জিজ্ঞেস করেছিল বলেছিল রান্নাঘরের ভিতরে, কিন্তু এসে দেখে রান্নাঘরে কিছু নেই, কিন্তু ভিতর দিয়ে গিয়েই কিন্তু দেখা যায় যে এখানেই সেই ত্রিপল রাখা রয়েছে। প্রশ্ন করা হলে মেজাজ হারান তৃণমূল নেতা। তপনু বলছে সরকারি একেবারে ত্রাণ সামগ্রী রেখে দিয়েছিলেন বাড়িতে। ফালতু কথা বলো না তো, পেয়েছি তো 1.5 মাস আগে, দিচ্ছি তো। এদিনের ঘটনায় সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠীকন্দল। পূর্বস্থলী উত্তরের পরাজিত তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামীর দাবি, ভোটের পর তিনি তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন থানায়। যখন প্রচার করি তখন বিভিন্ন জায়গা থেকে শুনেছিলাম যে ওনার কাছে এরকম জিনিস রাখা আছে, আমাদের জন্যই রাখা আছে, কিন্তু আমরা পাইনি। ত্রিপল, মাছের খাবার, তারপর ফুটবল। আমি শুনেছি ওনার নানান রকমের দুর্নীতি আছে। 26-এর ভোটের আগে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তপন চট্টোপাধ্যায়। এমনকি দল হারতেই শটান পাঁঠা নিয়ে মন্দিরে হাজির হন এই প্রাক্তন বিধায়ক। আর রবিবার ত্রাণ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন সেই তিনি। আইনের পথে চলছে। এখানে যিনি হন, প্রাক্তন বিধায়ক হন, বর্তমান বিধায়ক হন, যিনি হন, তার বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নেবে, ব্যবস্থা হবে, স্বাভাবিক বিষয় আছে। তবে এত ত্রিপল পাওয়া উচিত না। সদ্য ঝড়ে বহু মানুষের ঘর উড়ে গেল, বিলি করতে পারতেন। গরিব মানুষের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে দক্ষিণ 24 পরগনার সাগরে গ্রেফতার হলেন তৃণমূলের 4 নেতাকর্মী। ধৃতদের মধ্যে রয়েছেন সাগর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য বুদ্ধদেব গাউনিয়া। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের বাড়ি গুদাম থেকে প্রচুর পরিমাণে সুন্দরবন উন্নয়ন পর্ষদের ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। আজকে যারা যারা অ্যারেস্ট হয়েছে তাদের বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দরবন উন্নয়ন দপ্তরে যে সমস্ত ত্রাণ সামগ্রী সেগুলো তাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে, পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে। তো এটা তো চলতে পারে না। এটা সাধারণ মানুষের
ন্যায্য পাওনার জিনিস। মারধর, হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে রবিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। কমলকৃষ্ণ দে, রানা দাস, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। দেখুন, আমি দর্শকদের মনে করিয়ে দেব, তপন চট্টোপাধ্যায় হচ্ছেন সেই তৃণমূল নেতা যিনি অভিযোগ করেছিলেন যে তিনি টাকা দিতে পারেননি বলে তাকে তৃণমূলের প্রার্থীপদ দেওয়া হয়নি। আইপ্যাক তার কাছে 20 লক্ষ টাকা চেয়েছিল বলে অভিযোগ করেছিলেন। ইনি সেই তৃণমূল নেতা যার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে একেবারে সলিল আপনি দেখতে পেলেন যে থরে থরে সাজানো ত্রিপল, ফুটবল এইসব উদ্ধার করছে। আমি বলছি এইটা এবার ত্রিপলের গায়ে যে ওই 21-22 লেখা রয়েছে সেটা যদি সাল হয়, তার মানে তিনি তখন হচ্ছেন সিটিং এমএলএ। তার মানে বিধায়ক থাকাকালীন এই যাবতীয় দুর্নীতির তিনি তার মানে করে গিয়েছেন, এবং তার মানে তখন পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা পুলিশ নিতে পারেনি, তার কারণ তিনি শাসক দলের তখন দোর্দণ্ড প্রতাপ সিটিং এমএলএ। এইটা কি বুঝতে হবে আমাদের? দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য, ঠকবাজতে গা উজাড় হয়ে যাবে। এরা বিধানসভার, এরা আইন প্রণেতা, এরা এমএলএ ছিল, লেখা আছে ফর গভর্নমেন্টাল ইউজ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, ডিফলকেশন অফ গভর্নমেন্ট প্রপার্টি। ওকে এক্ষুনি ভালো করে ওকে পুলিশ কাস্টডিতে নিতে হবে, স্পেসিফিক কেস করে অ্যারেস্ট করে পুলিশ কাস্টডিতে নিয়ে ওর স্টেটমেন্ট ভেরিফাই করে, আর কোথায় কোথায় কোন কোন এমএলএ কি কি আত্মসাৎ করেছে সমস্ত প্রপার্টি রিকভারি করতে হবে। তারপরে এগুলো অকশন করে সেই টাকাটা ট্রেজারিতে জমা করতে হবে। দ্যাট ইজ দ্য প্রসিডিওর। তুমি কি বলছো? তোমার এই কাটোয়ার রবীন চ্যাটার্জি, আজকে তাকে যখন তোমার রিপোর্টার জিজ্ঞেস করছে আপনার নামে কোনো অভিযোগ, জানি না অভিযোগ হয়তো হয়েছে, আমি কিছু বলতে পারবো না, মানে তার সততা সম্পর্কে সে নিজেই সন্দিগ্ধ, সে বলতে পারছে না যে তার নামে কি অভিযোগ হয়েছে। মানে এত মানে হিউজ চিটিং, ফ্রড, মানে এরা সবাই কিন্তু এই তথাকথিত রাজনীতি যারা করেছে এই বিগত যারা এই তৃণমূল পার্টিটা, এরা কিন্তু সব ফ্রড, এরা হচ্ছে ইম্পোস্টার, এরা এই চিটিং, ঠক, প্রতারণা করে বিশাল বৈভব করেছে। আর বড় বড় কথা, সবচাইতে কথা হচ্ছে, বড় কথা হচ্ছে এই তৃণমূলের আমলে এই প্রাক্তন শাসক দল যারা, তাদের আমলে কোনো প্রশাসনিক, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকুমেন এদের ছিল না, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক কোনো মানে খবরদারি বা নজরদারি কোনো কিছু ছিল না। আমাকে এইটা কি বুঝতে হবে সলিল দা, যে পুলিশ, আমি বলছি পুলিশে তো বিরাট বড় পরিবর্তন হয়ে গেছে এমনটা নয়, এই পুলিশই তৃণমূল কংগ্রেসের শাসনকালে কার্যত কোনো ব্যবস্থায় নিল না, এই অভিযোগ থাকা সত্ত্বেও তৃণমূলের এই নেতা এবং তৎকালীন বিধায়কের বিরুদ্ধে সেই পুলিশই কিভাবে এখন পালা বদলের পর অ্যাকশনে নামতে পারছে? বিকজ এখন প্রেজেন্ট গভর্নমেন্ট বলছে পুলিশের কাজ করবে, এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তখন তো সেটা ছিল না। সুতরাং জানে এরা পুলিশকে দাস করে রেখেছিল, পুলিশকে ক্রিপল করে রেখেছিল, পুলিশকে প্যারালাইজ করে রেখেছিল। তুমি কি বলছো পুলিশের ক্ষমতা আছে এমএলএর ঘরে গিয়ে দেখার? তখন সে সময় ছিল, সেটা ছিল না। সুতরাং পুলিশকে দোষ দিয়ে লাভ নেই, পুলিশ হচ্ছে প্রশাসনিক একটা মেশিনারি, তাকে প্রশাসন যেভাবে চালায়, স্বরাষ্ট্র দপ্তর কার ছিল? স্বরাষ্ট্র দপ্তর ছিল মাননীয় মুখ্যমন্ত্রী। আমি তোমাকে বলছি আজকে যে সমস্ত ফ্রড হয়েছে, যে সমস্ত মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ গভর্নমেন্ট প্রপার্টি হয়েছে, সব কিছুর মাথা হচ্ছে তখনকার দিনের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথাকথিত মুখ্যমন্ত্রী। সেই তার নির্দেশ ছাড়া, তার এন্ডোর্সমেন্ট ছাড়া, তার স্যালিয়েন্ট কনসেন্ট ছাড়া এগুলো হতে পারে না। সব কিছু জানতেন উনি, সমস্ত কিছু জানতেন। আর তোমরা বলছো তার প্রশাসনিক কোনো 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 অ্যাকুমেন্ট ছিল বলে আমার মনে হয় না, কারণ যদি থাকতো, কারণ পুরোটাই কিন্তু 2016-র পর থেকে এই তথাকথিত চোর, এই যে ভোট কুশলী সংস্থা, এদের হাতে পুরো রাজ্য সরকারটা নিজেদের বেচে দিয়েছে। আর এরা নিজের মতো টাকা তুলেছে আর সবাইকে ছুট দিয়ে দিয়েছে, তোমরা যা পারো, যে যেরমভাবে পারো লুটে পুটে খেয়ে যাও। আর একটা কথা যেটা আমি বলতে চাইছি, দেখো তুমি বর্ধমানে দেখো, এই বর্ধমানে আমরা দেখেছি, আমরা বর্ধমানে প্রথম জীবনে আমরা প্রফেশনাল হিসেবে আমরা বর্ধমান জেলাতে গিয়েছিলাম। এত ভালো জেলা, তুমি এত ভালো প্রশাসন ওখানে ছিল, আমরা তুমি বিশ্বাস করতে পারবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।